রিপ্তি রুমের মধ্যেই বন্দি অবস্থায় ছিল। সে শুধু একটা উপায় খুঁজছিল এখান থেকে বের হওয়ার। আচমকা কেউ এসে দরজাটা খুলে দেয়। রিপ্তি চকিত হয়ে তাকাতেই দেখতে পায় মুনিয়া এসেছে। মুনিয়া দরজাটা আটকে রিপ্তির কাছে আসে, ফিসফিসিয়ে বলে, তুমি এখনো এই বাড়িতে পড়ে আছো কোন লজ্জায়? সিরাজ তো আমায় বলেছিল বিয়ের পরই তোমাকে বের করে দেবে। আমার কোনো ইচ্ছা নেই এখানে থাকার। ওরাই আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না ওরা আমার কাছে আর কি চায়। আমাকে এত কষ্ট দিয়ে আমার জীবন নিয়ে পুতুল খেলা খেলেও কি ওদের শান্তি হয়নি? এখন কি আমায় একেবারে শেষ করে দিতে চায়? শোনো, আমি সতীনের সাথে সংসার করব এত মহান নই। তাই বলছি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রিপ্তি দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমিও চাই এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু কিভাবে যাব? মুনিয়া কিছুক্ষণ চুপচাপ কিছু ভাবে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি কোনো ব্যবস্থা করছি। তোমাকে বের করার দায়িত্ব আমি নিচ্ছি। কথাটা বলে মুনিয়া বের হয়ে যায় রুম থেকে। রিপ্তি তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এই নাও আমার বিয়ের শাড়িটা পরে নাও, আর তোমার শাড়িটা আমাকে পরিয়ে দাও। এই শাড়িটা পরে মুখ ঢেকে বাইরে যাবে। সিরাজকে বলে রেখেছি, ও কোনো একটা বাহানায় তোমায় বাইরে দিয়ে আসবে। তোমাকে দেখেই সবাই ভাববে তুমি মুনিয়া, কেউ কিছু বলতে পারবে না আর। রিপ্তি মুনিয়ার কথা মতো তাই করে। যদিও মুনিয়াকে তার একটুও ভালো লাগে না। এই মেয়ের জন্যই তার সংসার ভেঙে গেছে। আজ এই মুক্তির স্বাদের জন্য তবুও সে মুনিয়ার কাছে কিছুটা হলেও কৃতজ্ঞ থাকতে চায়। রিপ্তি মুনিয়ার বিয়ের বেনারসি শাড়ি পরে নেয়। মুনিয়ার কথা মতো বাইরে আসে। সিরাজ বাইরে দাঁড়িয়েছিল। রিপ্তিকে দেখে বলে, এই সময় আম্মু রান্নাবান্নায় ব্যস্ত, মোর্শেদ বাইরে গেছে, এটাই সঠিক সময়, চলো এখান থেকে। রিপ্তি একবার সিরাজের দিকে তাকায়। সিরাজের শরীরে অনেক আঘাতের দাগ। বোঝাই যাচ্ছে মোর্শেদ এই অবস্থা করেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি। আমি সবাইকে বলেছি মুনিয়ার কিছু দরকারি কাজে বাইরে যাব। তুমি চুপচাপ না থেকে চলো আমার সাথে। রিপ্তি সিরাজের সাথে যায়। সিরাজের সাথে রিপ্তিকে গাড়িতে উঠতে দেখে ফেলে কেউ একজন। রিপ্তির মুখ থেকে ঘোমটা সরে যাওয়ায় রিপ্তিকে চিনতে তার ভুল হয় না। তুমি যেখানে যাও, যতই পালানোর চেষ্টা করো, ঘুরে ফিরে এখানে আসতে হবে। তোমার শেষ গন্তব্য হবে এই বাড়ি। তোমার বাড়ি এসে গেছে, নামো এখন। সিরাজের কড়া গলার কথা শুনে রিপ্তি থতমত খায়। নিজেকে সামলে নিয়ে বলে, নামছি। আপনাকে তো মুক্তি দিয়েই দিয়েছি, এখন আর রাগ দেখাতে হবে না। রিপ্তি গাড়ি থেকে নামা মাত্রই সিরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। রিপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই লোকটার মনে আমি কখনো ছিলাম না। আমি কখনো ওনাকে সেভাবে মেনে নিইনি, কিন্তু ছিলেন তো উনি আমার স্বামী। এই কারণেই হয়তো এখন এতটা কষ্ট হচ্ছে আমার। রিপ্তি বাড়ির দিকে পা বাড়ায়। সিরাজ গাড়ি চালাতে চালাতে বলতে থাকে, তোমার জীবন নিয়ে পুতুল খেলা হয়েছে রিপ্তি। তুমি জানো না আসল সত্য কি? তোমার সাথে এতদিন যা হয়েছে তার 16 আনাই ছিল নাটক। তুমি যেটাকে সত্য ভেবেছিলে সেটাই সব থেকে বড় মিথ্যা। রিপ্তির পা যেন আর চলছিল না। আজ কতদিন পর এই বাড়িতে পা রাখলো। 10 মাস আগে যখন চাচি জোরপূর্বক বিয়ে দিল, তারপর থেকে আর এই মুখ হয়নি। অথচ এই বাড়িটা তার বাবা নিজের হাতে তৈরি করেছিল। মা বাবার একমাত্র মেয়ে ছিল রিপ্তি। তার বাবা একজন সচ্ছল ব্যক্তি ছিল। তার অনেক জমি জমা আর এই বিশাল বাড়ি ছিল। সেখানে তার চাচা বলতে গেলে তাদের ভরসাতেই ছিল। এই কারণেই তো রিপ্তিকে বিদায় করে পথের কাঁটা দূর করে। এখন রিপ্তির বাবার সব সম্পত্তি তার চাচা চাচিরা ভোগ করছে। রিপ্তি এতদিন চাইলেও কিছু করতে পারেনি, কারণ ওই বাড়ি থেকে এখানে আসতে দিত না। রিপ্তির অবশ্য কোনো ইচ্ছে ছিল না এখানে আসার, কারণ তার মা বাবাই যখন আর বেঁচে নেই তখন আর কেন আসবে। তবে এখন রিপ্তি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার নিজের অধিকারের জন্য লড়াই করবে। চাচা চাচির কাছ থেকে তাদের প্রাপ্য বুঝে নেবে। রিপ্তি নিজেকে শক্ত করে নেয়। এখন তাকে শক্ত হতে হবে। নরম মাটি থাকলে সহজেই যে কেউ কষ্ট দিতে পারে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এবার রিপ্তি সেই পথেই বেছে নেবে। রিপ্তি কলিং বেল বাজায়, কেউ দরজা খোলে না। রিপ্তি টানা 3 বার কলিং বেল বাজানোর পর শুনতে পায় তার চাচি সকিনার গলা। কে রে, কানের মাথা খাচ্ছিস? আসছি তো। দরজা খুলে রিপ্তিকে দেখে থতমত খেয়ে যায় সকিনা। তুতলাতে তুতলাতে বলে,
তুই হঠাৎ এতদিন পর এলি যে? কেন চাচি, এখানে কি আসতে মানা? তা কেন হবে, আয় ভেতরে আয়, তোরই তো বাড়ি। হ্যাঁ ঠিক বলেছ, এটা আমারই বাড়ি। আমার বাবা এই বাড়িটা তৈরি করেছে, তাই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমার আছে। বিয়ের পর শ্বশুর বাড়ি তো মেয়েদের সব, আর ডিভোর্সের পর? রিপ্তির প্রশ্ন শুনে সকিনা হতবাক হয়ে যায়। অজানা ভয়ে তার বুক কেঁপে ওঠে। মোর্শেদের সামনে দাঁড়িয়ে আছে মুনিয়া, সিরাজ ও সিতারা বেগম। মোর্শেদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। আজকাল তোমাদের খুব সাহস বেড়েছে, তাই না? আমার কথা না শুনে রিপ্তিকে বের করে দিলে। ভালো, খুব ভালো। এত বড় দুঃসাহস যখন দেখিয়েছ, তখন তো তোমাদের উপহার দিতেই হবে। সিতারা বেগম কিছু বলতে গেলে মোর্শেদের চোখ রাঙানি দেখে আর কিছু বলতে পারে না। সিরাজ বলে, একটা বাইরের মেয়ের জন্য নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস, আর কি করা বাকি রেখেছিস তুই? এখন কি আমাকে মেরে ফেললে তোর শান্তি হবে? মোর্শেদ রেগে সিরাজের গলা চেপে ধরে। সিতারা বেগম মুনিয়া মোর্শেদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। মোর্শেদের শরীরে আজ যেন পাশবিক শক্তি এসে গেছে। মোর্শেদ এত জোরে সিরাজের গলা ধরেছিল যে আরেকটু হলেই নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার জোগাড়। সিতারা বেগম কোনো উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত মোর্শেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয়। সিরাজ হাঁফ ছেড়ে বাঁচে, আর একটু হলেই হয়তো মরে যেত। মুনিয়া বিচলিত হয়ে যায়। তুমি ঠিক আছো তো? না, ঠিক নেই। এই পরের ছেলের জন্য? সিরাজ। সিতারা বেগমের হুঙ্কারে চুপ করে যায় সিরাজ। সিতারা বেগম তেড়ে আসেন। তোকে কতবার বলেছি না, ভুলেও এই কথা বলবি না? তোর আব্বুর অবস্থা দেখ, কিভাবে বিছানায় পড়ে আছে। এখন কি তুই নিজেরও একই অবস্থা করতে চাচ্ছিস? আমার জন্যই তুই এখনো বেঁচে আছিস, কথাটা মনে রাখিস। এভাবে চললে আমি আর বেশি দিন তোদের আগলে রাখতে পারবো না। সিরাজ দমে যায় তার মায়ের কাছে। সিতারা বেগম সযত্নে মোর্শেদের মাথা কোলে তুলে নেয়। আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে থামানোর এছাড়া আর কোনো উপায় ছিল না। মোর্শেদ নিবু নিবু চোখে বলে, তোমায় আমি বিশ্বাস করি আম্মু, তুমি ঠিক করেছো। আর একটু হলে আমি কোনো বড় অপরাধ করে ফেলতাম, বড় ভাই হয়তো। মোর্শেদ জ্ঞান হারিয়ে ফেলে। সিতারা বেগম চোখের জল ফেলে। রেপ্তি তার চাচা চাচির সামনে বসে আছে, দুজনের মুখেই ভয়। তোমরা এতদিন ধরে খুব ভালো কেয়ারটেকারের কাজ করেছো, এবার আমার আব্বুর সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই কিন্তু আমাদের অপমান করছিস। গলা নামিয়ে কথা বলো চাচি, আমার মুখের উপর কথা বলার সাহস দেখিও না। মনে রেখো, যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা আমার আব্বুর। সকিনা মনে মনে বলে, তোর ছটফটানি কিভাবে বন্ধ করতে হবে আমার জানা আছে, দেখ আমি কি করি।